পদত্যাগ করলেন আরজিকরের অধ্যক্ষ। আরজিকরের কাণ্ডের জের পদত্যাগ করলেন সন্দীপ ঘোষ। লাঞ্ছনা অপমান আর সহ্য করতে পারছি না, পদত্যাগ করে এমনটাই বলেছেন তিনি। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম সেই ছবি এবং সন্দীপ ঘোষ যেমনটা তিনি জানিয়েছেন যে অপমান লাঞ্ছনা সহ্য করতে পারছি না এবং রাজনীতি করা হচ্ছে, এখানে আমার মুখের কথা বসিয়ে রাজনৈতিক খেলা চলছে, এমনটাই কিন্তু বলেছেন সন্দীপ ঘোষ। এখানে রাজনীতি করা হচ্ছে, একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনাদের প্রিন্ট মিডিয়াতে, সব জায়গাতেই আজকের একটাই খবর, সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আরজি করে এখনো আছে। তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিলাম। কারণ আমি যদি লঘু করে দেখতাম, আপনারা প্রথমে শোনেননি, আমি প্রথমেই বলেছি, আমি যখন আরজি করে জানতে পারলাম, আমাকে ওদের ইউনিটের ইনচার্জ ডক্টর সুমিত রায়তাপাদা যখন আমাকে ফোন করে জানান যে মেয়েটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে, স্যার কি করব, আমি তখন বললাম যে আপনি তো মেয়েটির বাবা, আপনি কি করবেন আমাকে জিজ্ঞেস করছেন? একজন মেয়ে আপনার ঘরের সামনে পড়ে আছে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, রাখুন ফোনটা, আমি আসছি। আমি এসে কিন্তু প্রথমেই সেই স্পটে যাই। আপনারা জানেন না সেদিনকে ঘটনা, আপনারা কেউ ছিলেন না সেদিন ক্যাম্পাসে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি নিজে সেই স্পটে যাই। আমি নিজে পুলিশ অফিসারকে রাস্তায় আস্তে আস্তে ফোন করি এবং পুলিশ অফিসারও কিন্তু তখনই চলে আসে এবং তারপরে পুলিশ অফিসার আসার পরে সেই ঘটনা তদন্ত শুরু হয়ে যায় এবং লঘু করে কোনোভাবে ঘটনা দেখা হয়নি। আপনারা জানেন না, হয়তো ফরেন্সিক এক্সপার্টরাও 2 ঘন্টার মধ্যে পৌঁছে যান, লালবাজারের সিপিও পৌঁছে যান এবং পুলিশের তদন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আন্ডারে সবকিছুই কমপ্লিট হয়ে যায় ওই খুব অল্প সময়ের মধ্যে। আর যদি আমি লঘু করে দেখতাম, তাহলে আমি নিজে থেকে আমার সিসিটিভি ফুটেজ আমার হাসপাতালের 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু পুলিশকে হ্যান্ডওভার করতাম না। আর তার রেজাল্ট আপনারা দেখবেন, অনেক ক্ষেত্রেই দোষীদের ধরতেই কিন্তু পুলিশের অনেক সময় লেগে যায়। এখানে কিন্তু একজনকে অন্তত পুলিশ 24 ঘন্টার মধ্যে কিন্তু ধরে ফেলেছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, অধ্যক্ষ তিনি পদত্যাগ করলেন, এর আগে আমরা দেখেছি সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে এবং দুজন যে সিকিউরিটি ছিল তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। এবার কি বলছেন ছাত্ররা, তাদের প্রতিবাদ কতদিন চলবে, কি প্রতিক্রিয়া তাদের? এবং তাদের শারীরিক অসুস্থতা দরুন তারা এই মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত হতে পারছেন না। এখনো পর্যন্ত যারা এখানে ছাত্ররা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে অবশ্যই কথা বলবো যে তাদের এই মুহূর্তে কি দাবি রয়েছে এবং তুমি জানো যে দীর্ঘদিন ধরে তাদের একটা দাবি ছিল, সেই দিক থেকে তাদের সঙ্গে কথা বলবো যে আজকে তো আপনাদের দাবি মতো প্রিন্সিপাল পদত্যাগ করেছেন, তাহলে আপনাদের নেক্সট পদক্ষেপ কি থাকছে, আপনাদের বর্তমান স্ট্যান্ড পয়েন্টটা কি থাকছে? আমাদের যে প্রথম দাবিটা প্রথম থেকেই ছিল, যে দাবিটা যে মৃতার জন্য সঠিক বিচার এবং আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং হাসপাতাল মানে নার্স, ডাক্তার, মহিলা, পুরুষ নির্বিশেষে সবাই নাইট ডিউটি করতে আসে, কিন্তু ডিউটি করতে এসে আমরা যদি নিরাপদ বোধ না করি, একজন ধর্ষিত হন, খুন হন অন ডিউটি অবস্থায়, সেটা আমাদের বিষয় মানে উদ্বেগের বিষয়। তো আমরা চাইবো যে এরকম একটা মেডিকেল কলেজ, প্রখ্যাত মেডিকেল কলেজ, এত পুরনো মেডিকেল কলেজ, সেখানে যদি বেসিক মিনিমাম যেটা সেই মিনিমাম নিরাপত্তাটুকু না থাকে, তাহলে আমরা ডিউটি করব কি করে? আমাদের নিরাপত্তা প্রথম এবং নিরাপত্তার দাবি এবং মৃতা যাতে বিচার পায় এবং খুবই তো ব্রুটালভাবে হত্যা করা হয়েছে, তো তার সঠিক বিচার চাইছি আমরা। আমি এখানে আরো যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। দিদি, আপনারা যে দাবি করছিলেন এতদিন ধরে প্রিন্সিপালের পদত্যাগ, তিনি পদত্যাগ করেছেন, আপনারা দাবি করছিলেন যাতে সুষ্ঠুভাবে তদন্ত হোক, ইতিমধ্যে একজন গ্রেফতার হয়েছে, তাহলে তারপরেও আপনারা আন্দোলন কেন চালিয়ে আছেন? বর্তমানে আপনাদের স্ট্যান্ড পয়েন্টটা কোথায়? প্রথমত যে পোস্টমর্টম রিপোর্ট যতটা সম্ভব, যতটা মানে প্রকাশ করা যায় পাবলিকলি, সেটা এখনো করা কেন হয়নি সেটা আমরা জানতে চাই। দ্বিতীয়ত বিচার বিভাগীয় যে তদন্ত
তদন্তের দাবি, আমরা উচ্চ পর্যায়ে বিচার বিভাগ তদন্তের দাবি বারবার জানাচ্ছি, সেটা কেন এখনো শুরু হয়নি সেটার আমরা দাবি জানাই। প্রিন্সিপালের পদত্যাগ তো করা উচিত ছিল, সেটা আমরা আগেই বলেছি, কারণ কর্তৃপক্ষ এর জন্য দায়ী এবং উনি যে সমস্ত কমেন্ট করেছেন এবং সুইসাইডাল কেস বলে চালানোর দাবি করেছেন সেই জন্যই চাইছিলাম। খুবই ভালো কথা যেটা হয়েছে, আমাদের আন্দোলনের চাপে যেটা হয়েছে। এবং এখন যেটা দাবি যে যাকে মূল অভিযুক্ত বলে চালানো হয়েছে, ফরেন্সিকরা পর্যন্ত বলছেন পোস্টমর্টমে প্রাইমারি রিপোর্ট দেখে যেটা একজনের পক্ষে করা সম্ভব নয়, এবং আমরাও সেটা বিশ্বাস করি যেটা একজনের পক্ষে সম্ভব নয়। তাহলে কাদেরকে, যে মেন কালপিট তাদেরকে কেন আড়াল করার চেষ্টা করছেন, কাদের আড়াল করার চেষ্টা করছেন, তাদেরকে যতক্ষণ না অ্যারেস্ট করা হচ্ছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে ততক্ষণ আমাদের প্রোটেস্ট চলবে এবং আমরা সবার নিরাপত্তার দাবি জানাচ্ছি। আপনাদের সঙ্গে অনেকে রাজনৈতিক দলগুলি আপনাদেরকে প্রত্যেকে আপনাদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের দিক থেকে কেন বলা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল পতাকা ছাড়া তারা যাতে না আসে, এটা কেন বলা হচ্ছে? আমাদের এখানে আমরা যে আন্দোলনটা করছি যে পুরোটাই নন পলিটিক্যাল, আমরা এখানে কোনো পলিটিক্যালের রং লাগাতে দিতে চাই না, পুরোটাই ব্যানার। আর যদি ওরা আসতেও চায় তাহলে ওরা ব্যানার ছাড়া আসুক, খালি হাতে আসুক, আমরা অবশ্যই তাদেরকে করে নেবো। সুতরাং বুঝতেই পারছো এখনো পর্যন্ত তাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনটা কিন্তু চলতে থাকবেন। এখানে আরো যারা রয়েছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করবো। দিদি, আপনাদের বর্তমানে আবারও সেই একই প্রশ্নটা করবো যে স্ট্যান্ড পয়েন্টটা কি রয়েছে? আপনারা যে যে দাবিগুলো করে নেমেছিলেন সেই দাবিগুলোর অনেকাংশে কিছু কিছু পূর্ণ হয়েছে। অধ্যক্ষ রিজাইন দিয়েছেন, একজনকে গ্রেফতার করা হয়েছে, সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আপনাদের হয়ে সমর্থন জানাচ্ছেন, খোদ সিএমও সমর্থন জানাচ্ছেন। সেই জায়গা থেকে কেন তাহলে আপনারা এখন কর্মবিরতি চালাচ্ছেন? একজন প্রিন্সিপাল পদত্যাগ করলেন, কিন্তু তারপরেও পিএম রিপোর্ট আমরা এখনো হাতে পেলাম না। তো প্রাথমিক তদন্তে বলা হয়েছিল যে মোর দ্যান 1% আর ইনভলভ। তাহলে একজনকে অভিযুক্ত করা হলো এবং গ্রেফতার করা হলো, তাহলে বাকিরা কে? বাকিরা আপনার আমার মতন সিভিল ড্রেসেই হয়তো এই খোলা হাওয়ায় ঘুরছে। তাহলে আমরা এখনো বাকি যারা আছি তারাও তো নিরাপত্তাহীনতায় ভুগছি। গোটা হসপিটালে যেন নিরাপত্তা দেওয়া হয়, আমাদেরকে নিরাপত্তা দেওয়া হয় এবং অবশ্যই ভাবে ক্যাপিটাল পানিশমেন্ট। এইগুলো যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমরা এই আন্দোলন থেকে সরছি। নির্যাতিতার বাবা মা তারা বলছেন যে যারা জুনিয়র ডাক্তার তাদের উপর চাপ সৃষ্টি করা হতো, সেটা কি আপনারা মনে করেন? কি ধরনের চাপ? সিনিয়রদের থেকে তারা অনেক সময় সহযোগিতা পাচ্ছেন না, দীর্ঘ সময় ডিউটি করা হচ্ছে, কখনো 36 ঘন্টা যিনি নির্যাতিতা তাকেও দেখা গেছে 36 ঘন্টা ডিউটি করছেন, কেউ 40 ঘন্টা ডিউটি করছেন। মানসিক চাপ এইভাবে কি তৈরি করা? দেখুন, এখানে যে আমরা যে প্রফেশনে আছি সেখানে মানসিক এবং শারীরিক চাপ দুটোই সমানভাবেই থাকে। মানসিক চাপ তো অবশ্যই থাকে, টানা ডিউটি করা, একটা মানে 24 ঘন্টা 36 ঘন্টা অ্যাট এ স্ট্রেস ডিউটি করা, অবশ্যই এটা শারীরিক এবং মানসিক যন্ত্রণার একটা কারণ। এবং বিভিন্ন পরিবেশ, যদি সুষ্ঠু পরিবেশ না থাকে সেই পরিবেশে পরিষেবা দেওয়া ইটসেলফ এটা একটা মেন্টাল স্ট্রেস। সেখানে তো মানে যে কোনো মানুষের সমস্যা হতে পারে যে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়া। এখানে যারা রয়েছেন, আরো যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। নির্যাতিতার বাবা মা তারা একটা অভিযোগ করছে যে 4 জন পুরুষ ডাক্তারের সঙ্গে একজন মহিলা ডাক্তারকে ডিউটি দেওয়া হচ্ছে, সেই জায়গাটা অস্বস্তিকর। এই অস্বস্তি কি আপনাদের ফিল করতে হয়েছে? আমি এখনো অবধি এরকম ডিউটি করিনি, তো আমার কোনো এক্সপেরিয়েন্স নেই এর ব্যাপারে। সমস্যা? হ্যাঁ, অবশ্যই সমস্যা, কিন্তু মানে আমি যেহেতু নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স নেই তাই এই ব্যাপারে কমেন্ট করতে পারবো না। সুতরাং বুঝতে পারছো যে নানা ধরনের সুবিধা অসুবিধা যে রয়েছেন, সেই সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে কিন্তু তারা ডিউটি করছেন এবং সেই জায়গা থেকে তাদের যেটা মূল বক্তব্য যে তারা এখনো পর্যন্ত পিএম এর রিপোর্ট পায়নি। সেই রিপোর্ট কেন দেওয়া হচ্ছে না, সেই রিপোর্ট কেন প্রকাশ্যে আনা হচ্ছে না, এবং যতক্ষণ না পর্যন্ত এই রিপোর্ট প্রকাশ্যে আনা হচ্ছে ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে, এমনটাই কিন্তু তারা জানিয়ে দিলেন। তুমি দেখতেই পাচ্ছ শুধুমাত্র আরজি করে কিন্তু আন্দোলন থেমে নেই। আজকে থেকে শুরু করলো গোটা রাজ্য জুড়ে কর্মবিরতি জুনিয়র ডাক্তাররা। বেশ সত্যিমা, আপাতত ধন্যবাদ তোমায়, এই খবরে নজর রাখো। তবে আমরা আরো একবার শুনবো সন্দীপ ঘোষ, তিনি ইস্তফা দেওয়ার পর তিনি কি বলেছেন।
এখানে রাজনীতি করা হচ্ছে। একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনাদের প্রিন্ট মিডিয়াতে, সব জায়গাতেই আজকের একটাই খবর, সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আরজি করে এখনো আছে। তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিলাম। কারণ আমি যদি লঘু করে দেখতাম, আপনারা প্রথমে শোনেননি, আমি প্রথমেই বলেছি, আমি যখন আরজি করে জানতে পারলাম, আমাকে ওদের ইউনিটের ইনচার্জ ডক্টর সুমিত রায়তাপাদা যখন আমাকে ফোন করে জানান যে মেয়েটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে, স্যার কি করব, আমি তখন বললাম যে আপনি তো মেয়েটির বাবা, আপনি কি করবেন আমাকে জিজ্ঞেস করছেন? একজন মেয়ে আপনার ঘরের সামনে পড়ে আছে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, রাখুন ফোনটা, আমি আসছি। আমি এসে কিন্তু প্রথমেই সেই স্পটে যাই। আপনারা জানেন না সেদিনকে ঘটনা, আপনারা কেউ ছিলেন না সেদিন ক্যাম্পাসে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি নিজে সেই স্পটে যাই। আমি নিজে পুলিশ অফিসারকে রাস্তায় আস্তে আস্তে ফোন করি এবং পুলিশ অফিসারও কিন্তু তখনই চলে আসে এবং তারপরে পুলিশ অফিসার আসার পরে সেই ঘটনা তদন্ত শুরু হয়ে যায় এবং লঘু করে কোনোভাবে ঘটনা দেখা হয়নি। আপনারা জানেন না, হয়তো ফরেন্সিক এক্সপার্টরাও 2 ঘন্টার মধ্যে পৌঁছে যান, লালবাজারের সিপিও পৌঁছে যান এবং পুলিশের তদন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আন্ডারে সবকিছুই কমপ্লিট হয়ে যায় ওই খুব অল্প সময়ের মধ্যে। আর যদি আমি লঘু করে দেখতাম, তাহলে আমি নিজে থেকে আমার সিসিটিভি ফুটেজ আমার হাসপাতালের 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু পুলিশকে হ্যান্ড ওভার করতাম না। আর তার রেজাল্ট আপনারা দেখবেন অনেক ক্ষেত্রেই দোষীদের ধরতেই কিন্তু পুলিশের অনেক সময় লেগে যায়। এখানে কিন্তু একজনকে অন্তত পুলিশ 24 ঘন্টার মধ্যে কিন্তু ধরে ফেলেছে।